কোনো বাজে প্রস্তাবের সম্মুখীন হয়েছিস? এই যে এরকম আজগবি প্রশ্ন করলে খুবই বিরক্ত লাগে। অনেক, আরে নশবা তোমার তো বুঝো না ওইটা নাই, অথবা আরে তুমি তো বাচ্চার মা। মানে আমার যেটা হয়, আমি স্ক্রিনের সামনে না দাঁড়ালে আমার মনে হয় মারা যাবো। যার সাথে কখনোই অভিনয় করবি না যাবে। নওশবা আহমেদ, কি অবস্থা বন্ধু? খুব ভালো, তোর সাথে থাকলেই তো ভালো। ওই যে বলে না কেমন আছিস বন্ধু, মানে কি খবর তোর বল। টোটালি একটু জানা যে আসলে খবরটা কি। খবরটা তো ভীষণ ভালো, এতদিন পর তোর মুখখানা দেখছি, ভীষণ ভালো লাগছে। শুটিং এ তো অনেক মুখ দেখা হয়। হ্যাঁ, অনেক। আমাদের মুখ কি মনে পড়ে এরকম করে? অবশ্যই মনে পড়ে, এবং যখনই একটা ভালো কাজ করি তখনই মনে হয় যে জানাতে হবে। তুই তবু আমাকে বকা দিস যে সবার শেষে জানাই। যত কাণ্ড কলকাতাতে কেমন হলো? ভীষণ মজার, ভীষণ মজার। মানে কলকাতাকে এইভাবে আগে কখনো এক্সপ্লোর করা হয়নি। ছোটবেলায় অনেক বই পড়েছি, বাবার মুখে শুনেছি, আব্বু আম্মুর সাথে ছোটবেলা থেকে অনেকবার গিয়েছি, আমার বোনের বিয়েও হয়েছে এখানে। কিন্তু এখন যে কলকাতাকে চিনছি, সেটা ভীষণ মানে একেবারে শেকড় থেকে, ওটা ভীষণ মজা লাগছে। প্রথমবার তো নাকি? মানে কি কলকাতায় যাওয়া? না, কলকাতায় কাজ কর, যত কাণ্ড কলকাতাতে। না, ফিল্ম প্রথম। কিন্তু এর আগে আমি হইচইতে একেন বাবুর সিরিজটা করেছিলাম, যেটা ঢাকার রহস্য ছিল। সেটা আমরা শুটিং করেছিলাম ওইখানে 25 দিনের মতো। টোটাল মিলে অভিজ্ঞতাটা কেমন? মানে যদি আমি দুটো কথাই বলতে চাই যে অভিজ্ঞতাটা কেমন হয়েছে। আমি মনে করি কি যে আমাদের আরেকটু আগেও যাওয়া উচিত। যেমন আমাদের কিন্তু কবরী আপা চিত্রা নদীর পাড়ে কাজ করেছিলেন, রাইট? তারপরে আমাদের ববিতা আপা অশ্বিনী সংকেতে কাজ করেছিলেন। এরপরে একটা বিশাল গ্যাপ ছিল, এবং সেই গ্যাপটা পূরণ করেছেন আমাদের জয়া আপা। এরপরে ধরেন বাকি আমাদের যারা গিয়েছেন, বাঁধন গিয়েছে, নুসরত ফারিয়া কাজ করছে, তারপরে চঞ্চল ভাই গেছেন, মোশাররফ ভাই গেছেন। তো আমি টু বি ফ্র্যাঙ্ক, অশ্বিনী সংকেত দেখার পর থেকে আমার মনে হতো ইস, আমি যদি না, মানে আমার মনে হচ্ছে যে মানে ববিতা আপা যে কি তুখোর অভিনেত্রী, সেটা অবশ্যই আমরা এখানে এবারের অনেক ছবিতে দেখেছি, কিন্তু সেরকম ওনার যে সৌন্দর্য বলেন, ওনার যে মানে অভিনয় ক্ষমতা বলেন, সেটা অশ্বিনী সংকেতে অসাধারণ। সিঙ্গেল মাথা হিসেবে কিভাবে এনজয় করছে লাইফটাকে? ভীষণভাবে। যদি বলি যে না অনেক সহজ, না, ব্যাপারটা একদমই সহজ না। বাংলাদেশে তো একদমই সহজ না, কিন্তু এটা একটা অন্যরকম, মানে একটা অন্যরকম নওশবা তৈরি হয়েছে যে মানে সব সময় আমাকে দুটো চরিত্রই প্লে করতে হয়। নওশবা এখন কোন সম্পর্কে আছে? না। তোর জীবনে একটা দুঃস্ব অভিজ্ঞতা? আমার বাবার চলে যাওয়া। কোন ডিরেক্টরের কাছে টাকা পাওয়া যাবে? মানে তোর পাওনা রয়েছে টাকা? না, নাম বলবো না। 3 জন পছন্দের সহশিল্পীর নাম? এইটা না খুবই জঘন্য একটা প্রশ্ন, মানে সিরিয়াসলি। কারণ এটা না, মানে সত্যি কথা বলতে কি যে এইভাবে না আলাদা করাটা না, মানে ধর আমার নামটা কেউ না বললে হয়তোবা এই মোমেন্টে মনে নাই হয়তোবা তার নামটা, কিন্তু সে আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো বন্ধু, তখন না কষ্ট পায় মানুষ। মানে সেই কষ্ট দেবো কেন আমি? মানে কারো নাম বলা যাবে না? হ্যাঁ। এমন একজন অভিনেত্রীর নাম বল যার সাথে কখনোই অভিনয় করবি না বা করতে চাস না। আল্লাহ, এভাবে তো ভাবিই নাই কখনো যে এর সাথে অভিনয় করবই না। মানে অনেকে আছে না যে আমি ওই ধরনের অভিনেতাদের খুব ভীষণ অপছন্দ করি, যারা পর্দায় দেখাতে বেশি পছন্দ, মানে দেখানো মানে আমি বুঝাতে পারছি না, মানে আমি একজন হিরো অথবা আমি একজন অভিনেত্রী, মানে আগে তুমি তোমার আয়ত্তটা করো, তারপরে মানে ওইটা আমি আসলে দেখলেই বুঝতে পারি যে এই লোকের সাথে আমি কাজ করব অথবা এই অভিনেত্রীর সাথে আমি কাজ করব কি করব না। লাইভে তো অনেকের সাথে কাজ করেছিস, তোর পছন্দের ডিরেক্টর কে? অনেক। এই যে এরকম আজগবি প্রশ্ন করলে খুবই বিরক্ত লাগে। অনেক। সেগুলো নাম বল, দু একটা নাম তো বলতে পারিস নাকি? অফকোর্স, শিহাব শাহিন, সুমন আনোয়ার, গিয়াসউদ্দিন সেলিম, সোয়াকি, তারপরে আশফাক নিপুন, অনেকেই। মানে ইনফ্যাক্ট কারোরটার সাথে কারোরটাই তুমি মিলাতে পারবো না। আমার উধাওর যে ডিরেক্টর অমিত আশরাফ, হি ইজ ব্রিলিয়েন্ট। সো এক একজনের কাছ থেকে আমি এক একটা, আমি অনেক দত্তর সাথে আমি কাজ করছি, আমার দুর্দান্ত অভিজ্ঞতা। অভিজিৎ চৌধুরী, অনেকে। মিডিয়ায় কাজ করতে গিয়ে কোনো বাজে প্রস্তাবের সম্মুখীন হয়েছিস কিনা? কতবার? বহুবার। তা হিসাব করে বল। কেন হিসাব করবো? এখন এগুলো আমার চিন্তাই করি না। আমার কাছে এগুলো এখন একটা, আমার কাছে খুবই এগুলো একটা কি মনে হয়, মানে পাগল, মানে তাদেরকে আমার পাগলই মনে হয়। নওশবা এই মুহূর্তে কি ভাবছে? আমার মেয়েটা গাড়িতে ঘুমাচ্ছে।
যারা স্বপ্ন নিয়ে মিডিয়াতে আসে বা আসতে চায় তাদের সম্পর্কে কি বলবে? এটাই বলবো যে আমার কাছে রীতিমতো একটা সাধনার জায়গা, এবং এইটা হলে এখানে মানে ব্যাপারটা দেখতে যত সহজ, আসলে ব্যাপারটা তা নয়। কোনো কাজই সহজ নয় এবং কোনো কাজই আসলে অনেক কঠিন নয়, কিন্তু তুমি মানে যদি তোমার ভিতরে ওই পাগলামি ভালোবাসাটা থাকে যে না আমি করবই, এবং আমি আসলে মানে আমার যেটা হয়, আমি স্ক্রিনের সামনে না দাঁড়ালে আমার মনে হয় মারা যাব। মানে আমার কাছে মনে হয় যদি এই লেভেল অফ পাগলামি থাকে তাহলে হাজারো কষ্ট কিচ্ছু মনে হয় না। যেমন ধর তুই যে আমাকে এত প্রশ্ন করতেছিস, আমার কাছে কোনো কিছু গায়ে লাগে না, বিকজ দিন শেষে তুই আমাকে একটা চরিত্র দিবি, আমি সব ভুলে যাব। তো আমার কাছে হচ্ছে স্ক্রিনের সামনে আমি একটা চরিত্র পাওয়ার জন্য এবং ঠিকঠাক মতো সেটা দর্শকের কাছে পৌঁছানোটা হচ্ছে আমার কাজ, আমার দায়িত্ব, এবং সেইটা একটা দলকে সাথে নিয়ে করতে হয়। সো একা ইন্ডিভিজুয়ালি ভাবা যাবে না। দলীয় স্পিরিটটা যার মধ্যে রয়েছে এবং এই পাগলামিটা যার মধ্যে রয়েছে, যে কখনো কখনো এমনও থাকবে যে পকেটে মাত্র 200 টাকা থাকবে, কখনো কখনো বলা হবে যে তুমি কোনো মতেই যোগ্য না মানে সিনেমা করার জন্য। প্রথম কথা আমি প্রচুর শুনছি যে আরে নশবা তোমার তো বুঝো না ওইটা নাই, অথবা আরে তুমি তো বাচ্চার মা, আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি ভদ্র ফ্যামিলির মেয়ে, তুমি পারবা না। এইটা তার মানে কি, এটা কি আমার জন্য কি ব্যাকলগ নাকি যে আমি একটা মানে ভদ্র ফ্যামিলি মানেটা কি? মানে এই কথাগুলো আমি শোনার পরেও আমার তখন মানে বাসায় এসে চিন্তা করছি যে না ছেড়ে দেবো, কিন্তু ভেতরের ওই পাগল সত্তাটা বলছে আরে তুই ছাড়বি কেন, কি কারণে ছাড়বি? ছাড়ার তো কোনো কারণ নেই। তোকে হয়তো বা বলা হচ্ছে যে তুই এখন বাচ্চার মা আছো, তুমি এইটা হতে পারবা না, তুমি অমুক, তুমি এইটা হতে পারবা না, তুমি সংবেদনশীল, তুমি ইউর ভেরি ইমোশনাল, এটা হতে সম্ভব না। তো হয়ে দেখানোর দায়িত্বটাও কিন্তু আমারই। তো আমি বলবো যে যাদের ভিতরে ওই পাগলামিটা রয়েছে তারাই আসবেন, কারণ এই জায়গাটা আসলে অত সহজ নয়, দেখতে যতটা সহজ। যদি আপনি না খেয়ে কাজ করে যাওয়ার মতো জায়গায় যেতে পারেন যে না আমি খাবো না তবু আমি মানে অ্যাক্টিং এর ময়দান ছাড়বো না, তাহলে আমার মনে হয় আসা ঘরে খেয়ে বুটের মোষ তাড়াতে হবে আর কি। হ্যাঁ আমার মতো। আচ্ছা, তোর একটা ভালো দিক একটা খারাপ দিক। তোর ভাষায় আমি আমার ইমোশন এই কারণে, আর আমার কাছে আমার সবচেয়ে ভালো দিক আমি ভীষণ সংবেদনশীল, এন্ড আই এম ভেরি অনেস্ট। তোকে অনেক অনেক ধন্যবাদ এই কাম টু দ্য পয়েন্ট শোতে, ডাঙ্গুলি টক্সের আয়োজন, ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টের আয়োজনে আসার জন্য। থ্যাংক ইউ। আমার আড্ডায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর ধন্যবাদ বন্ধু, তোর লাইফটা আরো সুন্দর হোক, ভালো হোক। আমার লাইফটা অলরেডি সুন্দর, তুই শুধু দোয়া কর আরো সুন্দর হোক, আরো সুন্দর হোক। একটু দর্শকের উদ্দেশ্যে, যেহেতু অনেক ভক্ত রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বল। এটাই বলবো যে আসলে আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে, কারণ আমার খুব বেশি কাজ নেই, তবুও আপনারা আমাকে যেভাবে বারবার মানে ফিরে পেতে চান এবং যেভাবে আমাকে ইনবক্সে বলেন যে আপু কেন আপনাকে এত কম দেখা যায়, আমি প্রতিবারই অনেকবার হেরে যেও আমার মনে হয় যে না আমি আমার দর্শকের কারণেই বারবার ফেরত আসবো। এবং যেইভাবে ফেসবুক হোক, ইনস্টাগ্রামে হোক, আমার বাবার মৃত্যু হোক, সেটা আমার মেয়ের জন্মদিন হোক, আমার একটা ছোট গাছ লাগানো হোক, আমার ছোট ছোট যে বিষয়গুলোতে আপনারা যেভাবে খুশি হন, যেভাবে আমাকে আমার জন্য দোয়া করেন, আশীর্বাদ দেন, আমি আসলেই ভীষণ কৃতজ্ঞ।